টেকনিক ক্লাসে আমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ বোড়াল হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 304 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলা, ইতিহাস এবং বিজ্ঞানের দুটো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষাটিও হলিস্টিক প্যাটার্ন ফলো করে হবে, অর্থাৎ পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে হবে। তো দেখো তোমাদের প্রশ্ন উত্তর পর্বটি। প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্নে চলে আসছে, দেখো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে নাকি কমে, নাকি একই থাকে, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কমে। পরের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো ঘনীভবন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। তারপরে দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদ, এর মধ্যে কোনটা উচ্চতম হ্রদ? উত্তর হচ্ছে টিটিকাকা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। তারপরে 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। পম্পাস অঞ্চলে পশু চারণভূমিকে এস্টেন্সিয়া বলে। শূন্যস্থানগুলো আমরা পড়ে ফেললাম। এবার দেখো পরবর্তী কি প্রশ্ন রয়েছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন, ITCZ কাকে বলে? তো এর অর্থ হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এর অর্থ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। সংজ্ঞা কি লিখবে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়। এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ বলা হয়। অবস্থান 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল অবস্থিত। পরের প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? সংজ্ঞা, পার্বত্য উপত্যকায় রাতের বেলা পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে। উৎপত্তি, রাতের বেলায় পার্বত্য উপত্যকার উপরিভাগ নিচের অংশের তুলনায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, ফলে সেখানকার বায়ু শীতল ও ভারী হয়ে যায়। পর্বতের ঢাল বেয়ে এই শীতল ও ভারী বায়ু নিচের দিকে নামতে থাকে। এই বায়ু ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। বৈশিষ্ট্য, এটি শীতল ও শুষ্ক বায়ু প্রবাহ। গ্রিক শব্দ কাটা, এর অর্থ নিচের দিকে, অর্থাৎ ক্যাটাবেটিক বায়ু নিম্নমুখী বায়ু। তারপরে দেখো, এই বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, পর্বতের গা বেয়ে নিচের দিকে নামে বলে একে পার্বত্য বায়ুও বলা হয়। ভোরবেলা এই বায়ুর গতিবেগ সর্বাধিক হয়। ঠিক আছে, আর এর প্রভাবগুলো দেখো। 1 নম্বর প্রভাব কি? এই বায়ুর প্রভাবে পার্বত্য উপত্যকায় বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়। 2 নম্বর, এই শীতল বায়ুর প্রভাবে উপত্যকার নিম্ন অক্ষাংশের শীতের তীব্রতা অত্যাধিক বৃদ্ধি পায়। 3 নম্বর, উপত্যকার নিম্ন অংশে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সংজ্ঞা লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। এর নির্ণায়ক যন্ত্র কি? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। পরের প্রশ্ন চলে যাবো। দেখো, মৃত্যু উপত্যকা কি? উত্তর লিখবে, উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদার দক্ষিণ পূর্ব দিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। ফলে এই উপত্যকায় প্রাপ্ত জলের পরিমাণ খুবই কম এবং এই জলের লবণতা অত্যন্ত বেশি হয়। জলের অধিক লবণতার কারণে কোনো জীব এখানে বেঁচে থাকতে পারে না। জীবন ধারণের পক্ষে প্রতিকূল এই গভীর উপত্যকাকে তাই মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি বলা হয়। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস এবং সমগ্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়। এই গুজবে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে এবং অত্যাধিক উষ্ণতা ও জলের অভাবের দরুন মারা যায়। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা। ফার শিল্প কাকে বলে? উত্তর লিখবে, উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান সিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমির বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলে। কানাডার ফার শিল্প কেন্দ্রগুলি হলো 1 ভ্যাঙ্কুভার, 2 মন্ট্রিল, 3 টরেন্টো, 4 ফ্লিনফ্লোন, 5 উইনিপেগ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, চাঁদোয়া বলতে কি বোঝো?
উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সারা বছর ব্যাপী অত্যধিক গরম, অত্যধিক ও হারে সূর্যালোক বৃষ্টিপাত এই অঞ্চলে, দেখো এখানে হবে অধিক হারে সূর্যালোক ও বৃষ্টিপাত এই ধরনের বৃক্ষের স্তরবিন্যাস সৃষ্টির অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, তারপরে লিখবে প্রথম স্তরে অবস্থিত 60 থেকে 80 ফুট উচ্চতার লম্বা উদ্ভিদগুলি বেশি মাত্রায় সূর্যালোক ও বৃষ্টিপাত হওয়ায় প্রশস্ত ডালপালা সহ ক্যানোপি বা চাঁদোয়া গঠন করে। ফলস্বরূপ পরবর্তী দুটি স্তরে থাকা উদ্ভিদগুলির বৃদ্ধি ব্যাহত হয়। পরের প্রশ্ন চলে যাবো। দেখো কর্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও। সংজ্ঞা লিখবে একাধিক পর্বতমালা যখন পরস্পর শৃঙ্খলের মতো অবস্থান করে তখন তাকে কর্ডিলেরা বলা হয়। এর অর্থ হচ্ছে, কর্ডিলেরা একটি স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে শৃঙ্খল। কর্ডিলেরার শ্রেণীবিভাগ, পশ্চিমের পর্বতশ্রেণী। দেখো এই শ্রেণীবিভাগগুলো লেখানো হয়েছে, আমি আর পড়লাম না, 3টে শ্রেণীবিভাগ আছে। তারপরে এর সৃষ্টির কারণটাও এখানে লেখানো হয়েছে, যেমন করে লেখানো হয়েছে তোমার উত্তরে ঠিক ওইভাবে লিখবে। ঠিক আছে, দেখো এখানে আরো কিছুটা এর কন্টিনিউশন পার্ট আছে, তোমরা দেখে নাও। আশা করি এটা তোমরা সকলে ভিডিওটা পজ করে খাতায় লিখে নিয়েছো। এবার দেখো এর কন্টিনিউশন পার্টটা দেখে নাও। বৈশিষ্ট্য দেখো, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই 3টে বৈশিষ্ট্য লিখলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি বলেছে। প্রথম প্রশ্ন চলে যাব, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? তো দেখো কিছু কিছু পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, আমি পড়লাম না। প্রথম পয়েন্ট কি আছে, তীব্র জলস্রোত, স্বল্প লবণতা, জোয়ার ভাটা আর সমুদ্র স্রোত। এই 4টে পয়েন্টের উপর বেস করে তোমাদের এই উত্তরটা লেখানো হয়েছে। ভিডিওটা পজ করে একবার দেখে নিও। আমি পড়ছি না এই কারণে যে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের অনেকটাই কিন্তু সময় লস হবে ভিডিওটা দেখতে গিয়ে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন, আশা করি এটা তোমরা সব লিখে ফেলেছো। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? তো এর উত্তরে তোমরা কি লিখবে, দেখো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। উত্তর আমেরিকার প্রেরি সমভূমিকে তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এর কারণটা এখানে লেখানো হচ্ছে, তার কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে, বসন্তকালীন গম চাষ, শীতকালীন গম চাষ, এসব পয়েন্ট কিন্তু এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমন হয়ে তোমরা লিখবে। পরের প্রশ্নে চলে যাবো আবার। কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে এটা। ঠিক আছে, দেখো প্রথমে সংজ্ঞা লিখবে, কাকে কোরিওলিস বল বলে। তারপরে যখন নামকরণ লেখানো হয়েছে নামকরণটা লিখবে। তারপরে বৈশিষ্ট্য লিখবে, বৈশিষ্ট্য লিখবে এবং সবশেষে প্রভাব লিখবে। বৈশিষ্ট্যটা দেখো এখানে 5টা পয়েন্টের উপর বেস করে এখানে বৈশিষ্ট্য লেখানো হয়েছে, এবং সবশেষে প্রভাব লিখবে, তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো, শিশির ও কুয়াশা কি? তো দেখো প্রথমে কি আছে, প্রথমে শিশির আছে। দেখো শিশিরের প্রথমে দেখো এখানে সংজ্ঞা লেখানো হয়েছে, শিশিরের সংজ্ঞাটা এখানে ডিসপ্লে হলো। তারপরে দেখো স্থান, তারপরে সৃষ্টির শর্ত আর সৃষ্টির পদ্ধতি, এটা হচ্ছে শিশির এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, শিশিরটা দেখে নাও, এই স্লাইডে শুধু শিশিরটা লেখানো হয়েছে। এবার দেখো কুয়াশা আসবে পরের স্লাইডে। কুয়াশা দেখো, কুয়াশার সংজ্ঞা প্রথমে লেখানো হচ্ছে, তারপরে বৈশিষ্ট্য, প্রভাব, হ্যাঁ সবকিছু পয়েন্ট ওয়াইজ এখানে কিন্তু লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? তো দেখো এর উত্তরটা দেখো, প্রথমে সংজ্ঞা লিখবে। প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য অনুবাদ ঢালে অবস্থিত অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। সৃষ্টির কারণ দেখো এখানে কি কি সৃষ্টির কারণ লেখানো হয়েছে, একবার দেখে নাও। তারপরে সৃষ্টির কারণের পর এখানে উদাহরণ দেওয়া হয়েছে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আর মেঘালয়ের রাজধানী শিলং প্রভৃতি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। ঠিক আছে, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো চাপ বলয় কেমন করে লেখানো হয়েছে, যেমন করে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে। কি কি চাপ বলয় আছে, আমাদের মোট 7খান চাপ বলয় আছে, সেই 7 চাপ বলয়ের নাম লিখবে প্রথমে। তারপরে নিয়ত বায়ু কাকে বলে লিখবে। ঠিক আছে, এর কন্টিনিউশন পার্ট আছে, এর উত্তরটা কিন্তু এখানে শেষ হয়নি, আরও আছে। দেখো আশা করি এই স্লাইডটা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক লিখবে, যেমন করে এখানে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে তোমরা কিন্তু লিখবে। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক যেমন করে লেখানো আছে তেমন করে লিখবে। আরও কিছুটা আছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেখো তারপর পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক কি সেটা লিখবে। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি, আরও আছে। আশা করি এটা ভিডিওটা পজ করে এই পয়েন্টটা লিখে নিয়েছো। এটা যদি তোমরা লিখে নিয়ে থাকো, আমরা চলে যাবো পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে। 3 নম্বর দেখো, মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। ঠিক আছে, মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক তোমরা লিখলে। আশা করি তোমরা সকলে লিখেছো।
এবার দেখো সব শেষে এই ছবিটা তোমরা এঁকে দেবে, ঠিক আছে? পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু সম্পর্কে এই ছবিটা এঁকে দেবে, তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। ঘূর্ণপাত বৃষ্টি যাকে বলে, তো এর সংজ্ঞা লিখবে, তারপরে তার সৃষ্টির শর্ত লিখবে, তারপরে তার পদ্ধতি লিখবে এবং সবশেষে উদাহরণ লিখবে, ঠিক আছে? এখনো কিন্তু শেষ হয়নি, এই প্রশ্নের উত্তর কিছুটা আছে, দেখে নাও আরো। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত পয়েন্ট করে লিখবে, তার উদাহরণ দেবে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকাল দেখে নিয়েছো। এবার দেখো পরবর্তী কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? তো প্রথমে দেখো কৃষিতে উন্নত কেন সেটা লেখানো হলো। প্রথমে ভূমি, জলবায়ু, মাটি, জলসেচ, শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা, এইসব পয়েন্টের উপর লেখানো হয়েছে, ঠিক আছে? এরপরে স্লাইডে দেখো কি আছে। আর শিল্পে কেন উন্নত? হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো, দেখো ভৌগোলিক কারণ লেখানো হয়েছে, তারপরে হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য, পশুজাত ও বনজ কাঁচামাল, রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য, জলবায়ু, আরও পয়েন্ট আছে দেখে নাও। এই শিল্পাঞ্চলের যে উন্নতির কারণ, পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত পরিবহন, নদী ও হ্রদের জল, মূলধন এবং সবশেষে শ্রমিক ও বাজার, এইসব পয়েন্টের উপর বেস করে কিন্তু লেখানো হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী স্লাইডে। তো এই ছিল তোমাদের শেষ স্লাইড, অর্থাৎ এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নজি ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটাও কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমরা তোমাদের আগে বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে খুঁটিয়ে পড়ো। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নোত্তর নিয়ে আসতে চলেছি, তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।